আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রাণী পরিচিতির সর্বশেষ এবং তৃতীয় পর্ব, সেটা হচ্ছে রুই মাছ। তো চলো শুরু করি আমরা। রুই মাছ হচ্ছে মেজর কার্প জাতীয় মাছ এবং এদের সারা দেহে সাইক্লিয়ার জাতীয় আইসে আবৃত থাকে। খুবই ইম্পর্ট্যান্ট, রুই মাছের আইস কি, সেটা হচ্ছে সাইক্লয়েড। রুই মাছের আঞ্চলিক ভিত্তিক পরিচিত অপর বাংলা নামগুলো হলো রুহিত, রাউ, গরমা, নৌশি। এবার আমরা দেখব রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান। ফাইলাম হচ্ছে কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিবাটা, ক্লাস ইকটিনোপটেরিগি, অর্ডার সাইপ্রিনিফর্মিস, ফ্যামিলি সাইপ্রিনিডাই, জেনাস লেবিও, স্পেসিস লেবিও রুহিতা। এগুলো মনে না রাখতে পারলেও হবে, কিন্তু মনে রাখতে পারলে ভালো। এবং রুই মাছের গঠন স্ট্রিমলাইনড। এবং রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস এর কম তাপমাত্রায় বেঁচে বাঁচতে পারে না। এটা ডেন্টাল 16-17 একটি কোয়েশ্চেন। এবং স্ট্রিমলাইন মানে বোঝায় চলনের সময় পানির ভিতর গতিবাধা প্রাপ্ত হয় না। এই রুই মাছের দেহ 3টি ভাগে বিভক্ত: মাথা, দেহকাণ্ড ও লেজ। প্রথমে হচ্ছে মাথা। মাথা আইসবিহীন ও দেহকাণ্ড মিউকাসের সাইক্লোয়েড আইসে আবৃত বা টিনোয়েড আইসে আবৃত। এটা মেডিকেল 18-19-এর একটি কোয়েশ্চেন। এরপর হচ্ছে এর কানকুর নিচে কিনারায় একটি করে পাতলা ব্রাঙ্কিওস্টোল পর্দা যুক্ত থাকে। এরপর হচ্ছে দেহকাণ্ড। দেহের পশ্চাৎ প্রান্তের অঙ্গীয় দিকে ঠিক মাঝ বরাবর 3টি ছিদ্র থাকে। প্রথমটি পায়ু ছিদ্র, মাঝেরটি জনন ছিদ্র এবং সর্বশেষ হচ্ছে রেচন ছিদ্র। এবং দুই পাশে এক সারি গর্ত আছে যা আইসের নিচে অবস্থিত একটি খাদের সাথে যুক্ত। একটি সমন্বয়ে পার্শ্বরেখা অঙ্ক এবং অবস্থিত সংবেদী কোষ যা পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সমৃদ্ধ সংবহন গ্রহণ করে। এরপর হচ্ছে পাখাসমূহ। পাখাসমূহ কয়েকটি হচ্ছে, যেমন বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, এটিগুলো হচ্ছে যুগ্ম পাখনা। আর অযুগ্ম পাখনা হচ্ছে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। এগুলো কি মনে রাখতে হবে? বক্ষ পাখনা কোথায় অবস্থিত? কানকুর ঠিক পিছনে এবং 16 থেকে 17টি বক্ষ পাখনা রয়েছে। শ্রোণী পাখনা হচ্ছে বক্ষ ও পাখনার সামান্য পিছনে এবং এটি 9টি করে পাখনা রশ্মি রয়েছে। পৃষ্ঠ পাখনা অবস্থান সংখ্যা, বায়ু পাখনার অবস্থান সংখ্যা, পুচ্ছ পাখনার অবস্থান সংখ্যা। এবং এটি হচ্ছে প্রধান চলনাঙ্গ হিসেবে কাজ করে কোনটি? পুচ্ছ পাখনা। এরপর হচ্ছে লেজ। রুই মাছের লেজ হচ্ছে হোমোসার্কাল ধরনের উচ্চ পাখনা। এরপর হচ্ছে আইস। আইস তো আমরা জেনে এসেছি, সাইক্লোয়েড আইসে আবৃত এবং এই আইসগুলো চূর্ণ কোলাজেন তন্তু দিয়ে গঠিত। এবং এখানে এরপর এই সার্কুলিকে বার্ষিক বৃদ্ধি রেখা বা এনলি বলে। এবং মাছের বয়স বৃদ্ধি ও এই এনলির সাহায্যে মাছের বয়স বৃদ্ধি হার নির্ণয় করা যায়। কোশ্চেন আসতে পারে, মাছের বয়স বৃদ্ধি হার নির্ণয় করা যায় কোনটি দ্বারা? সেটা হচ্ছে এনলি বা বার্ষিক বৃদ্ধি রেখা দ্বারা। এবং একটি ইম্পর্টেন্ট হচ্ছে বসন্ত ও গ্রীষ্মকালে আইসের অধিক বৃদ্ধি ঘটে। এটা মেডিকেল 16-17 একটি কোয়েশ্চেন। এরপর হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের রক্ত সংবহন হচ্ছে বদ্ধ প্রকৃতির এবং এটি একবর্তী রক্ত সংবহন তন্ত্র।
একটি রক্ত সংবহন তন্ত্র বোঝায় যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে অক্সিজেন সমৃদ্ধ বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত একটি চক্রে আবর্তিত হয় তাকে একটি রক্ত সংবহন বলে। এরপর হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ডে দুইটি প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি হচ্ছে অলিন্দ বা এট্রিয়াম, অন্যটি হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল। এছাড়া একটি উপপ্রকোষ্ঠ রয়েছে যার নাম হচ্ছে সাইনাস ভেনেসাস। আমরা দেখব সাইনাস ভেনেসাস, যা একটি উপপ্রকোষ্ঠ, এবং এই সাইনাস ভেনেসাসের প্রকৃত শিরাতন্ত্রের অংশ ও প্রাচীরের হৃৎপেশি দিয়ে গঠিত নয়। দেহের দুপাশ থেকে আগত ডাক্তাস কুবি নামক বড় শিরায় সাইনাস ভেনেসাসের সৃষ্টি হয়। কোশ্চেন আসতে পারে সাইনাস ভেনেসাসের সৃষ্টি কোথায়? ডাক্তাস কুবিতে। এবং এখানে আসতে পারে যে সাইনাস, এরপর আমরা দেখব এটা কোপাটিকা সমূহ। সাইনিয়েট্রিয়াল কোপাটিকা মানে হচ্ছে সাইনাস ভেনেসাস ও এট্রিয়ামের মাঝে যে কোপাটিকা সেটা হচ্ছে সাইনোএট্রিয়াল কোপাটিকা। আর এট্রিয়া ভেন্ট্রিকুলার কোপাটিকা হচ্ছে এট্রিয়াম ও ভেন্ট্রিকুলের মাঝখানে যে কোপাটিকা সেটা হচ্ছে এন্ট্রিও ভেন্ট্রিকুলার কোপাটিকা। ভেন্ট্রিকুলো ভালভাস কোপাটিকা হচ্ছে ভেন্ট্রিকল ও ভালভাস এওয়ার্টার মাঝে যে কোপাটিকা সেটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলার ভালভাস কোপাটিকা। এরপর হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। এবং হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয়। এবং শিরা হৃৎপিণ্ড, এটা ডেন্টাল 18-19 একটি কোয়েশ্চেন। এরপর এর রক্তের গতিপথ এরপর দেখে নেব যে প্রথমে সাইনাস ভেনেসাসে আসে, এরপর এট্রিয়ামে যায়, এরপর ভেন্ট্রিকল, ভালভাস এওর্টা, এরপর ফুলকায় যায়। এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি যে প্রথমে রক্ত দেহ থেকে সাইনাস ভেনেসাসে আসে, এরপর সেটা এট্রিয়ামে যায়, এট্রিয়াম থেকে সেটা ভেন্ট্রিকলে আসে, ভেন্ট্রিকল সেটা ভালভাস এওর্টায় আসে, এরপর ভালভাস এওর্টায় দিয়ে সেটা ফুলকায় চলে যায়। এরপর হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র। রুই মাছের কয়েকটি ধর্মতন্ত্র রয়েছে, যেমন অন্তর্বাহী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী বা ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী এবং পৃষ্ঠীয় মহাধমনী এর শাখা প্রশাখা রুই মাছের ধমনীতন্ত্রের প্রধান অংশ। আমরা দেখব অন্তর্বাহী বা এফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। এটি হচ্ছে হৃৎপিণ্ড থেকে প্রবাহিত রক্ত ফুলকায় সরবরাহ করে। এটা জিএসটি 30 একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে কোন ধমনী হৃৎপিণ্ড থেকে প্রবাহিত রক্ত ফুলকায় সরবরাহ করে? সেটা হচ্ছে অন্তর্বাহী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। এছাড়া 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থাকে রুই মাছ। এরপর হচ্ছে বহির্বাহী বা ইন্টারফেরেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্ব্রাঙ্কিয়াল ধমনীর সৃষ্টি হয়। এছাড়া এখানে প্রতি পাশের প্রথম ও দ্বিতীয় বহির্ব্রাঙ্কিয়াল ধমনী মিলে পার্শ্বীয় মহাধমনী বা ল্যাটারাল এওয়ার্টা গঠন করে। অর্থাৎ এটা হচ্ছে প্রথম ব্রাঙ্কিয়াল ধমনী এবং এটা হচ্ছে দ্বিতীয় ব্রাঙ্কিয়াল ধমনী। এই দুইটা ব্রাঙ্কিয়াল ধমনী একত্রিত হয়ে এই যে এটা ল্যাটারাল এওয়ার্টা গঠন করে এবং তৃতীয় ও চতুর্থ ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটারাল এওয়ার্টায় উন্মুক্ত হওয়ার আগে একত্রে মিলিত হয়। অর্থাৎ ল্যাটারাল এওয়ার্টার সম্মুখে ক্যারোটিড ধ্বনিরূপে বিস্তৃত হয়ে এবং ক্যারোটিডে অবস্থান করে।
এরপর হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী। পৃষ্ঠীয় মহাধমনী বা ডরসাল অ্যাওর্টা। দুই পাশে ল্যাটারাল অ্যাওর্টা ও ক্যারাটিল ধমনীর গলবিল অঞ্চলে একটি ডিম্বাকার ধ্বনিবলয় সৃষ্টি করে, এর নাম সার্কিউলাস সেফিলিকাস। এই ডরসাল অ্যাওর্টা মেরুদণ্ডের নিচে মধ্যরেখা বরাবর লেজ পর্যন্ত প্রসারিত। যাত্রাপথে এর নালিকাগুলো সৃষ্টি করে। একটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, একটা সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী, একটা প্যারাইটাল ধমনী, একটা রেনাল ধমনী, একটা কর্ডাল ধমনী। প্রথমে আমরা দেখব সাবক্লেভিয়ান ধমনী। সাবক্লেভিয়ান মানে হচ্ছে বক্ষ, মানে বক্ষের যত দিক আছে সবগুলো এই ধমনীর রক্ত নিয়ে যায়, যেমন বক্ষপাখনা বক্ষচক্রের দিকে বিস্তৃত হয়। এরপর হচ্ছে সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী। আমরা দেখে আসছিলাম যে পাকস্থলী বা মধ্য পরিপাক নালী হচ্ছে মেসেন্টেরো, মানে যত আন্তরিক যন্ত্র আছে, অঙ্গ আছে, সবগুলোই হচ্ছে মেসেন্টেরো, যেমন পাকস্থলী, অঙ্গ, যকৃৎ, মলাশয় ইত্যাদি হচ্ছে আন্তরিক অঙ্গে রক্ত পরিবহন করে। এরপর হচ্ছে প্যারাইটাল ধমনী। প্যারাইটাল ধমনী দেহ প্রাচীর রক্ত সংবহন করে, যেমন প্যারাইটালের প এবং প্রাচীরের প, মানে হচ্ছে প্যারাইটাল প্রাচীরে রক্ত সংবহন করে। এরপর হচ্ছে রেনাল ধমনী। রেনাল মানে আমরা বুঝতে পারছি, রেনাল মানে হচ্ছে বৃক্কে রক্ত সংবহন করে। এরপর হচ্ছে ইলিয়াক। ইলিয়াক মানে হচ্ছে কোমর, মানে শ্রোণীপাখনায় এটি রক্ত পরিবহন করে। এরপর হচ্ছে কর্ডাল। কর্ডাল মানে হচ্ছে কর্ডাল ধমনী লেজে রক্ত পরিবহন করে। তো এই ছিল পৃষ্ঠীয় মহাধমনী বা ডরসাল অ্যাওর্টা। এখন আমরা দেখব রুই মাছের শিরাতন্ত্র। রুই মাছের শিরাতন্ত্রকে প্রধান দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, একটা পোর্টাল শিরাতন্ত্র। প্রথমে আমরা দেখব সিস্টেমিক শিরাতন্ত্র। যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ড আসে তাকে সিস্টেমিক শিরা বলে। সিস্টেমিক শিরার সমন্বয়ে গঠিত সিস্টেমিক শিরাবহন তন্ত্র। এক জোড়া সম্ভব কার্ডিয়াল শিরা, এক জোড়া জোগুলার শিরা ও এক জোড়া পশ্চাৎ কার্ডিয়াল শিরা রুই মাছের সিস্টেমিক সংবহন তন্ত্রের প্রধান অংশ। অর্থাৎ কোশ্চেন আসতে পারে, সিস্টেমিক শিরাতন্ত্রে কয়টি শিরা মিলে একত্রিত গঠিত হয়? তিনটি শিরা। কি কি? সম্মুখ কার্ডিয়াল, জুগুলার ও পশ্চাৎ কার্ডিয়াল। এরপর হচ্ছে উভয় পশ্চাৎ কার্ডিয়াল শিরা, সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা ইত্যাদি থেকেও রক্ত গ্রহণ করে। উভয় ডক্টরস কেভিওরি হৃৎপিণ্ড সাইনাস ভেনাসে মুক্ত হয়, মানে এই সবগুলা শিরা সাইনাস ভেনাসের ডক্টরস কেভিওতে মুক্ত হয়। আর এখানে একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র ও রেনাল পোর্টাল তন্ত্র নিয়ে রুই মাছের পোর্টাল তন্ত্র গঠিত হয়। এরপর হচ্ছে রুই মাছের শ্বসন তন্ত্র। রুই মাছের প্রতি পাশে গলবিলের প্রাচীরে 5টি করে মোট 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে এবং রুই মাছের প্রতিটি ফুলকা প্রকোষ্ঠে 4টি করে মোট 4 জোড়া ফুলকা থাকে। এই ফুলকা আর্চ ফুলকাগুলোকে বহন করে। হচ্ছে ফুলকার গঠন। রুই মাছের প্রতিটি ফুলকা আর্চ ও ফুলকা ফিলামেন্ট নিয়ে গঠিত, আর এই ফুলকা ফিলামেন্ট অক্সিজেন নিতে সাহায্য করে। এছাড়া প্রতিটি ফুলকা আর্চের
দুটি সারি ফুলকা ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলা ধারণ করে এবং প্রত্যেক সারি ফিলামেন্টকে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বা অর্ধফুলকা বলা হয় এবং প্রতিটি ফুলকা দুই সারি ফুলকা ফিলামেন্ট বহন করে বলে একে হোলোব্রাঙ্ক বা পূর্ণ ফুলকা বলা হয়। অর্থাৎ এরপর হচ্ছে বায়ুথলি। বায়ুথলিতে অধিকাংশ গ্যাসই হচ্ছে অক্সিজেন, সামান্য নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড থাকে এবং এটি অন্ননালী ও বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালী। একে নিউমেটিক নালী বলা হয় বা ডাক্টাস নিউমেটাস। এটা জিএসটি 22-এর একটা কোয়েশ্চেন যে অন্ননালী ও বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালী থাকে, তার নাম কি? সেটা হচ্ছে নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকটাস। আর এবং বায়ুথলির উভয় প্রকোষ্ঠে অন্তঃপ্রাচীরের এপিথেলিয়ামে একটি করে লাল বর্ণের গ্রেড গ্রন্থি থাকে, এদের রেটিমেরিবিলিয়া বলে। এবং রুই মাছের যে কাজগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট চলে আসে, যে নিচের কোনটি বায়ুথলির কাজ নয়। তো এগুলো সবগুলো মুখস্থ রাখতে হবে, যেমন প্লবতা রক্ষা, অভিযোজন ক্ষমতা, অভিযোজন সক্ষম বাসাল, শ্বসন, প্রতিধ্বনি সৃষ্টি, শব্দ উৎপাদন, চাপ নিয়ন্ত্রণ, এগুলো। এরপর হচ্ছে রুই মাছের প্রজনন ও জীবন বৃত্তান্ত। উপযুক্ত পরিবেশের অভাবে এদের পরিপক্ক ডিমগুলো দেহ কর্তৃক শোষিত হয়। এই ঘটনাকে এট্রেশিয়া বলে। কোনো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যৌন পরিপক্কতা, যে রুই মাছ সাধারণত 2 বছর বয়সে জননক্ষম হয়। অর্থাৎ এমসিকিউ আসবে যে রুই মাছের জননক্ষম কত বছর বয়সে হয়? 2 বছর বয়সে হয়। তারপর হচ্ছে প্রজনন ঋতু। আর প্রজনন ঋতু হচ্ছে বর্ষাকাল, জুন জুলাই মাসে এদের উপযুক্ত প্রজনন হয়। এরপর হচ্ছে ডিম ছাড়ার সময়। এই রুই মাছের ডিমকে বলা হয় ম্যাক্রোলিসিথাল। এই ডিম পানির তাপমাত্রা 24 থেকে 28 থাকে এবং পানিতে প্রচুর অক্সিজেন থাকে এই বর্ষাকালে। তো আমরা এখানে মনে রাখবো যে রুই মাছ ডিম পাড়ে জুন আগস্টে এবং আয়ুষ বৃদ্ধি হয় গ্রীষ্ম ও বসন্তকালে। এছাড়া ডিম ছাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে স্পনিং বলে। এমসিকিউ আসতে পারে যে স্পনিং কি? সেটা হচ্ছে ডিম ছাড়া ও শুক্রাণু নিঃসরণ। এছাড়া ডিম উৎপাদনের ক্ষমতাকে ফিকান্ডিটি বলা হয়। এরপর নিষেক। রুই মাছে বহির্নিষেক ঘটে। এছাড়া রুই মাছের নিষিক্ত ডিম্বাণু পানিতে ভাসে না, পানির তলায় ডুবে যায়। এটাকে বলে ডিমার্শাল ডিম। অর্থাৎ ডুবে গেছে ডিমার্শাল ডিম। বেশি থাকলে সেটা পেলাজিক ডিম। একটা মনে রাখলে হবে যে ডুবে গেছে ডিমার্শিয়াল। তো যখন সেটা পানিতে বেশি থাকবে তখন সেটা পেলাজিক ডিম। এরপর হচ্ছে রুই মাছের জীবনচক্র। রুই মাছের পরিস্ফুটনের সময় যে জাইগোট তৈরি হয়, ওই জাইগোট সৃষ্টির সময়কাল হচ্ছে 30 থেকে 35 মিনিট। এরপরই ক্লিভেজ শুরু হয় এবং ক্লিভেজ মেরোব্লাস্টিক।
এরপর হচ্ছে 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিমের ভেতর থেকে লার্ভা বেরিয়ে আসে। এই লার্ভাকে ডিম পোনা বা রেণুপোনা বলে। হচ্ছে রেণুপোনা কি? এটা হচ্ছে ডিম থেকে সদ্য নির্গত লার্ভা থেকে 72 ঘন্টা বয়স পর্যন্ত পোনাকে রেণুপোনা বলে। মানে যখন ডিম থেকে লার্ভার যে সময়টা থাকে সেই 72 ঘন্টা সময় পর্যন্ত সেটাকে রেণুপোনা বলে। এবং 72 ঘন্টার মধ্যে এরা কুসুমতলির খাদ্য খেয়ে নিঃশেষ করে ও দৈর্ঘ্যে নিঃশেষ করে, এটুকু জানলেই হয়ে যাবে। এবং দৈর্ঘ্যে প্রায় 7 মিলিমিটার হয়, তখন একে ধানীপোনা বলে। যখন সব খাবার খেয়ে ফেলে এবং 7 মিলিমিটার হয়ে যায় তখন একে ধানীপোনা বলে। এরপর ধানীপোনা বা ফ্রাই। ধানীপোনার বয়সকাল 72 ঘন্টা থেকে 8 দিন। এরপর হচ্ছে আঙুলিপোনা। আঙুলিপোনার 9 দিন বয়স, 30 দিন পর্যন্ত একে আঙুলিপোনা বলা হয় এবং 20 দিন পর দেহ সোনালী বর্ণের হয় এবং 25 দিন পর এতে পরিণত মাছের চেহারা ফুটে ওঠে। এগুলা মনে না রাখতে পারলেও সমস্যা নেই, কিন্তু মনে রাখলে ভালো। এবং রুই মাছ, এটি সাইক্লোপিনোফর্মেস বর্গের সাইক্লোপিনিডি গোত্রভুক্ত একটি প্রজাতি এবং বড় কার্প জাতীয় মাছ। এবং হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্যখনি নামে অভিহিত করা হয়। এটি খুবই ইম্পর্টেন্ট একটি লাইন। এবং রুই মাছের সংরক্ষণের কিছু পদক্ষেপ আমরা দেখে নেব। প্রজননক্ষেত্র সংরক্ষণ, মাছ আহরণ বন্ধ করা, কলকারখানা বর্জ্য ইত্যাদি ইত্যাদি। এবং এইগুলা দেখে নেব একবার যে চট্টগ্রামের হালদা নদীতে এটি, এরপর যমুনা নদীর আরিচা, সিরাজগঞ্জ ইত্যাদি ইত্যাদি, এবং রাজবাড়ী, ফরিদপুরের পার্শ্ববর্তী আড়িয়ালখা নদী, এগুলো একবার দেখে নেব। এবং এটি ডেন্টাল 22-এর একটি কোয়েশ্চেন। এরপর এখানে কিছু এক্সট্রা ইনফো রয়েছে, সেটা হচ্ছে পোনা অবস্থায় এরা জুপ্লাং খেতে অভ্যস্ত। এছাড়া বায়ুথলি মাছের হাইড্রোস্ট্যাটিক অঙ্গের কাজ করে। আর এখানে তেমন কিছু নাই। তো এই ছিল আমাদের রুই মাছ। তো আস্তে আস্তে সবগুলো পর্ব শেষ হয়ে গেছে। এর মাধ্যমে আমরা আমাদের একটি চ্যাপ্টার, খুবই বড় একটি চ্যাপ্টার, প্রাণী পরিচিতি শেষ করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সামনে নতুন একটি অধ্যায় নিয়ে আবার আমরা আসব। ততক্ষণ পর্যন্ত থাকবো। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।